তোমায় বেসন দিয়ে ভাজবো নাকি নুন হলুদ মাখিয়ে? প্যালাকে কিডন্যাপ করে এমনভাবেই ভয় দেখিয়েছিলেন স্বামী ঘুটঘুটানন্দ। টেনিদার চার মূর্তি উপন্যাসের সেই জালিয়াতদের পাণ্ডা ঘুটঘুটানন্দের আড্ডা ছিল ঝাড়খণ্ডের মুড়িতে। কিন্তু তোলাবাজির দায়ে ওই মুড়ি থেকেই গতকাল যাকে গ্রেফতার করা হলো সে অবশ্য দাপটে বুঝলেন ঘুটঘুটানন্দের এক কাঠি ওপরেই থাকবে। আর সেই নিয়েই প্রথম প্রশ্ন। কলকাতা থেকে দার্জিলিং তোলাবাজির টাকায় ১৩০০ কোটি টাকার সম্পত্তি তৈরির অভিযোগ। এসটিএফ এর জালে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ। পুলিশের পাশাপাশি আজ তদন্ত শুরু করলো ইডিও। কান ধরে এবার কি মাথা অবধি পৌঁছবে কেন্দ্র আর রাজ্যের এজেন্সি? দ্বিতীয় প্রশ্ন। লক্ষ্যতে থামতো না দেবরাজ, তোলাবাজির টাকা পৌঁছতো কোটিতে, না দিলে বন্ধ থাকতো কাজ। মুখ খুললেন একের পর এক প্রমোটার, সরব অটো চালকরাও। টাকার বকরা যেত বলেই কি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের অত্যন্ত কাছের হয়ে উঠেছিলেন এই দেবরাজ? তৃতীয় প্রশ্ন। তৎকালীন মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য ফরেন্সিক ল্যাবে বিকৃত করা হয়েছিল অভয়ার ভিসেরার নমুনা। রাজ্য ফরেন্সিক ল্যাবেরই এক প্রাক্তন কর্মীর চাঞ্চল্যকর চিঠি কোর্টে জমা দিলেন অভয়ার মা। নতুন করে শুরু হওয়া সিবিআই তদন্তের আওতায় আসবে এই বিস্ফোরক চিঠি। চতুর্থ প্রশ্ন। আত্মহত্যা বলে বাড়িতে ফোন, তড়িঘড়ি দেহ সৎকার। হাসপাতালে ভাঙচুর থেকে সেমিনার রুম লাগোয়া বাথরুম ভেঙে দেয়া। আরজি কর নিয়ে বারবার উঠেছে প্রমাণ লোপাটের অভিযোগ। এবার উঠল ভিসেরা বিকৃত করার মতো মারাত্মক অভিযোগ। সিবিআই তদন্তে কি আদৌ জানা যাবে সত্যিটা? পঞ্চম প্রশ্ন। দলের প্রতীক ও তহবিলের দখল নিতে জাতীয় নির্বাচন কমিশনের দরবার ঋতব্রত শিবিরে। অন্যদিকে অ্যাকাউন্ট ফ্রিজ বহাল রেখে তহবিলের হিসেব চাইল কলকাতা হাইকোর্ট। এমনিতেই দল ভেঙে খান খান। ২১শে জুলাইয়ের আগে আরও বড় ধাক্কার মুখে কালীঘাট তৃণমূল। তবে শুরুতেই দেখাবো তোলাবাজি, হুমকি থেকে প্রতারণা, একের পর এক অভিযোগে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তী অবশেষে ধরা পড়ল রাজ্য পুলিশের এসটিএফ এর জালে। দেখুন। এই জায়গা পৌঁছাতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছাতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। অটো চালক থেকে প্রমোটার, সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী। অভিযোগ তার তোলাবাজি থেকে নিস্তার ছিল না কারো। বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর এখন ফুটে বেরোচ্ছে এলাকাবাসীর সেই ক্ষোভ। সেই টাকার অঙ্ক দিয়েছিল ৪০ লাখ টাকা, আড়াই বছর বন্ধ ছিল। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে এলাকায় অভিযোগের পাহাড়। প্রমোটারকে মারধর, তোলাবাজি, হুমকি, জোর জবরদস্তি জমি কেনা বেচা, জেল মুক্তির জন্য টাকার দাবি, অটো স্ট্যান্ডে ছড়ি ঘোরানো, কি নেই সেই তালিকায়? অভিযোগ এভাবেই হাজার হাজার কোটি টাকার সম্পত্তি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এই দেবরাজ চক্রবর্তী। দু পয়সার কাউন্সিলর, তার নাকি ১৩০০ কোটি টাকার সম্পত্তির হদিশ তো আমি পেয়েছি। দীর্ঘদিন গা ঢাকা দিয়ে থাকার পর বুধবার রাতে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে রাজ্য পুলিশের এসটিএফ এর জালে ধরা পড়েন অদিতি মুন্সির স্বামী তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী এবং অদিতি মুন্সি যখন মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আগাম জামিনের আবেদন করেছিলেন, যখন তাদের আবেদন রিজেক্ট হলো, তারপর থেকেই কিন্তু দেবরাজ চক্রবর্তী অ্যাবসকন্ড হয়ে যান, পালিয়ে যান এবং নিজের ফোন তিনি বন্ধ করে রেখেছিলেন। পুলিশের স্ক্যানারে রয়েছেন দেবরাজ চক্রবর্তীর স্ত্রী রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিও। স্বামীর গ্রেফতারি দিনেই দীর্ঘক্ষণ পুলিশে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন তিনি। শুধু পুলিশ নয়, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে টাকা ৯/৬ এফআইআরগুলিকে সামনে রেখে তার বিরুদ্ধে ইসিআইআর করে তদন্তে নেমেছে ইডিও। অভিষেক ব্যানার্জির পাইরেটেড ভার্সন, অভিষেক ব্যানার্জি এরকম বিভিন্ন লোকজনকে করে রেখেছে তার লাইট ভার্সন জেলায় টাকা তোলার জন্য। কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। বৃহস্পতিবার বারাসাত আদালতে তোলার সময় দেবরাজ চক্রবর্তীকে লক্ষ্য করে দিন ছোড়া হয়। তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক ময়ূর ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আসল কথা হলো জালে দেবরাজ আর কাঠগড়ায় যুবরাজ। প্রমোটার থেকে অটো ড্রাইভার, যার তোলাবাজির জাঁতাকল থেকে কারুর রেহাই পাওয়ার কোনো উপায় ছিল না, সেই চুরির রাজাকে গ্রেফতার করা হলো ঝাড়খণ্ডের মুড়ি থেকে। মনে করুন, ঠিক যেমন পুরসভার চাকরি বিক্রি করা হয়েছিল একেবারে রেট চার্ট তৈরি করে, হুবহু সেই রকম রীতিমতো রেট বেঁধে তোলাবাজির সাম্রাজ্য চালাতেন দেবরাজ চক্রবর্তী। যে প্রমোটারের প্রজেক্ট ভ্যালু যত বেশি, তার ওপর তোলাবাজির রেট মানে তোলার অঙ্কটা তত বেশি। এমনকি রাস্তায় নতুন অটো নামাতে হলে টাকা দিতে হতো এই দেবরাজকে। সব কিছুর রেট ফিক্সড, প্রতিদিন অটো ট্রিপে আলাদা আলাদা রেট, এমনকি নাম ট্রান্সফারের জন্য টাকা দিতে হবে দেবরাজকে।
এহেন পাহাড় প্রমাণ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ যার বিরুদ্ধে, সেই দেবরাজ চক্রবর্তীকে অবশেষে গ্রেফতার করা হলো পাহাড় থেকে। ঠিক যেমন দক্ষিণ 24 পরগনা জুড়ে শওকত মোল্লা, জাহাঙ্গীর খানেদের তোলাবাজি, ঠিক তেমনই উত্তর 24 পরগনার এই বেলাগাম তোলাবাজির ইজারা দেয়া হয়েছিল দেবরাজ চক্রবর্তীকে। আর অভিযোগ, এই তোলাবাজির বকরা শটান ক্যামাক স্ট্রিটে পৌঁছে যেত বলেই খুল্লা চলতো এই তোলাবাজির রাজ। রাজ মানে রাজত্ব, দেবরাজ, আর তার পেছনে নাকি স্বয়ং যুবরাজ। আমি এই অনুষ্ঠান শুরু করব প্রমোটার কিশোর হালদারকে দিয়ে। বাগুইহাটি এলাকায় প্রজেক্ট করতে গিয়ে যার কাছে দাবি করা হয় প্রথমে 50 লক্ষ টাকা, কিশোরবাবুর বক্তব্য তিনি 27 লক্ষ টাকার বেশি দিতে না পারাতে তার কাজ বন্ধ করে দেয় দেবরাজ চক্রবর্তী। এবং তখন বিধানসভা ভোটের পরে নয়, তখনই এবিপি আনন্দে এই খবর, এই নিয়ে আলোচনা আমরা সম্প্রচার করেছিলাম। কিশোরবাবু, প্রথমে জানতে চাইবো ঠিক কী হয়েছিল। 2024 সালে 15ই ডিসেম্বর হঠাৎ আমার সাইডে প্রায় 30-35-40 জন লোককে পাঠায়, রিভলভার নিয়ে আমার মাথায় মারে, মাথাটা ফাটিয়ে দেয় একদম। এটা সাইটে প্রায় 40 জন সশস্ত্র। এই জমিটা আমার নিজেরই। বেশ। আর এটা বিধাননগর কর্পোরেশনের নিয়ম মেপেই আমি বিল্ডিংটা করছিলাম। এবার এদের বক্তব্য ছিল প্রথম 1 কোটি টাকা, আচ্ছা, তারপরে রফা হলো 50 লক্ষ টাকা দিতে হবে, প্লাস 450 টাকা করে স্কোয়ার ফিট দিতে হবে। 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। তো দেবরাজ আমাকে একদিন ফোন করলো, একটা গুন্ডা, ওর নামটা ঠিক মনে নেই, ও অ্যারেস্ট করেছিলাম পরে। তো ওকে দিয়ে ফোন করিয়ে ওর অফিসে ডাকলো, ডেকে বলে তুমি সমরেশের সাথে দেখা করো, দিয়ে মিউচুয়াল করে নাও, মানে টাকা দিয়ে দাও। এবার সমরেশের কাছে গেলাম, তখন আমি একটা ভিডিও করে নিয়েছিলাম সমরেশের। ও তখন সেই ভিডিওতে স্বীকার করছে, মানে আমাকে ধুমকি দিচ্ছে, ডেভেলপমেন্ট চার্জ দিতেই হবে আর টাকা দিতে হবে, আর না দিলে ওই তোলাবাজিটাকে বলছে কোট অ্যান্ড কোট ডেভেলপমেন্ট। আচ্ছা, নতুন একটা পরিভাষা জানলাম। আর না হয় কাজ স্টপ করো। তো আমি কাজ স্টপ করিনি, কাজটা ওকে 27 লক্ষ টাকা দেওয়ার পরে আমি আর বাকিটা দেব ভেবেছিলাম, কিন্তু আমার কাছে ফান্ড ছিল না। 1 সপ্তাহ গ্যাপের পরেই লোকজন পাঠিয়ে মাথা ফাটিয়ে দিল, মেরে ধাক্কা মেরে জমি থেকে বের করে দিল। আমি সঙ্গে সঙ্গে রক্ত অবস্থায় থানায় গেলাম, আইসি সাহেবকে বললাম। আইসি সাহেব ন্যূনতম আমাকে মেডিকেল ট্রিটমেন্টটুকুও দিল না, ঠিক আছে। তারপরে আমি তার 2 দিন পরে আমি ডিজির কাছে গেলাম, রাজীব কুমারের কাছে, কোনো কিছুই হলো না। আমি কোনো না কোনো জায়গা থেকে আমি মমতা ব্যানার্জির ডাইরেক্ট ইমেল করে ভিডিও ফুটেজ সব কিছু পাঠালাম, কোনো কিছু পেলাম না। হাত জোড় করে আপনাদের নিউজের সামনে বা অন্য নিউজের সামনে হাত জোড় করে বলেছিলাম যে দিদি আপনি একটু দেখবেন, কিচ্ছুই দেখলো না। উপরন্তু আমি এত আক্রান্ত হলাম, পরে মাস 2 পরে এরা আমাকে কি করলো, একটা ফলস কেস দিল। আমার ফলস অ্যাড্রেস দিয়ে, আমি থাকি তেঘড়িয়া মালঞ্চপাড়া, এরা অ্যাড্রেস দিল বাগুইহাটি রেলপুকুর। অ্যাড্রেস দিয়ে বলল ওখানে ক্লাব আছে, ক্লাবের কোনো অস্তিত্ব কিছুই নেই। ক্লাব আছে বলে একটা মামলা করে ফলস করে নোটিশ করে আমি কোনো নোটিশই পাইনি। বারাসাত কোর্ট থেকে একটা টেম্পোরারি ইনজেকশন আনলো, আমার কাজটা 9 মাস বন্ধ করে দিল। 8 মাসের মাথায় আমি ইনজেকশনটা ভ্যাকেন্ট করলাম। তারপরে মূল কেসটা সরকার পাল্টানোর পরে, এটা ভাগ্য ভালো সরকার পাল্টে গেছে, আর নয় আমাদেরই শেষ করে দেন তো পৃথিবী থেকে। বেশ, আমি ঠিক এই জায়গা থেকে ধরবো, তার কারণ আবার বলছি এই প্রেক্ষাপটটা আমার অনুষ্ঠানের দর্শকদের কিছুটা চেনা লাগবে। তার কারণ 2024 সালে যখন এই কিশোর হালদার আক্রান্ত হয়েছিলেন, যখন রিভলভারের বাঁট দিয়ে মেরে কিশোরবাবুর মাথা একেবারে ফাটিয়ে দেওয়া হয়েছিল, অভিযুক্ত ছিলেন বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। প্রসঙ্গত বলি যে এই সমরেশ চক্রবর্তী কিন্তু গত 15ই মে তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়ে এখন জেলে আছেন। আমি বেল পেয়েছেন, আচ্ছা, এখন জামিন পেয়েছেন, আচ্ছা। আমি সেই সময় এবিপি আনন্দে যা দেখিয়েছিলাম, আমরা একটা অডিও ফাইল দেখিয়েছিলাম, সেই অডিও ফাইলটা একটু দেখে এবং শুনে নিই। দেখুন। তুমি একটু কম করো, 21 লাখটা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ করো, বলো। তুমি দেবরাজের সাথে কথা না আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো। তুমি একটু কম করো, 21 লাখটা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ করো, বলো।
তুমি দেবরাজের সাথে কথা বলো। না না, আমি দেবরাজ দার সাথে কথা বলবো না। তুমি এই কিশোরবাবু খানিকক্ষণ আগে বলছিলেন না গোপনে ভিডিও হয়েছিল, এই অডিও ভিজুয়াল প্রেজেন্টেশনটা, এই ক্লিপটা তখনও দেখিয়েছিলাম এবং তখনও কিশোরবাবু সরাসরি দেবরাজ চক্রবর্তীর নামও নিয়েছিলেন। কি বলেছিলেন প্রকাশ্যে অন ক্যামেরা দেখি। দেবরাজদার নাম নিয়ে ও টাকা তোলে। কে বলেছিল? কে? সমরেশ চক্রবর্তী বলেছে দেবরাজের নাম নিয়েই মানে টাকা টোকা তোলে। মানে দেবরাজ চক্রবর্তী, দেবরাজদার নাম নিয়ে ও টাকা তোলে। কে বলেছিল? কে? সমরেশ চক্রবর্তী বলেছে দেবরাজের নাম নিয়েই মানে টাকা টোকা তোলে। মানে দেবরাজ চক্রবর্তী। দেখুন, দেখানোর কারণটা খুব পরিষ্কার, অর্থাৎ এই নামগুলো যাদের বিরুদ্ধে অভিযোগ একেবারে প্রকাশ্যে ছিল, প্রকাশ্যে উনি বলেছিলেন। আমি সেই পয়েন্টেই আসব, আমার পরের বক্তা ডক্টর নজরুল ইসলাম। দেখুন, ওই সময় এই রকম মারাত্মক অভিযোগের পরও জামিন পেয়েছিলেন অভিযুক্ত সমরেশ চক্রবর্তী। তাকে গ্রেফতার তখনই সম্ভব হলো যখন তৃণমূলের সরকারটা পড়ে গেল। মানে তখন 2 মাস ধরে সমরেশ চক্রবর্তীকে, তখনকার কথা বলছি, পুলিশ নাকি খুঁজেই পাচ্ছিল না। বারাসাত কোর্টে আত্মসমর্পণ করে একেবারে মুহূর্তে জামিন পেয়েছিলেন সমরেশ চক্রবর্তী। অর্থাৎ সমরেশ চক্রবর্তী যদি এই রকম প্রিভিলেজ পান, তাহলে দেবরাজকে কে ছোবে? আমি বলছি নজরুলদা, উনি সম্ভবত ঠিকই বলছেন যে ব্যবস্থাটা হচ্ছে যে সরকারটা পাল্টেছে বলে। মানে আগের সরকার থাকলে ঠিক যেরাম প্রকাশ্যে কমপ্লেন করে ফাটা মাথাতেও উনি বিচার পাননি, এমনকি উনি বলছেন পুলিশি ন্যূনতম তদন্তটুকু হয়নি, এখনো হতো না। দেখুন, অনেকগুলো দিক আছে। হ্যাঁ, আপনারা যেমন বললেন, তখন অনুষ্ঠান করেছিলেন, আমরাও কথা বলেছিলাম একদম। এবং ঘটনাটা আমাদের জানা, আমি আমার একটা লেখাতেও লিখেছি এটা। হ্যাঁ, যে দেখুন, উনি একটা কনস্ট্রাকশন করছেন, সেটাতে স্থানীয় যে সরকার তার অনুমোদন আছে। এরপরে তার কাছ থেকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা চাওয়া হলো, সেটা 1 কোটি থেকে 50 লাখে আসলো। উনি পুরো টাকা দিতে পারেননি। পুরো টাকাটা যেহেতু দিতে পারেননি, ওনার পর আক্রমণ করা হলো, কাজ বন্ধ করা হলো, ওই জমি থেকে ওনাকে বের করে দেওয়া হলো, ওনার মাথাপাটি দেওয়া হলো। উনি ওই রক্ত মাখা অবস্থায় থানাতে গেলেন। তারপরে যা হলো, তো উনি বললেন পুলিশের লোকেরা যিনি অপরাধটা করলেন তাদেরকে ধরতে পারলেন না। এখন তারপরে উনি এক শনিবার, আমার যতদূর মনে আছে, বারাসাত কোর্টে জামিনের আবেদন করলেন এবং আমাদের পাবলিক প্রসিকিউটররা পার্টির নেতা হওয়ার ফলে, এখানে 3 জন অ্যাডভোকেট আছে, আমাকে ক্ষমা করবেন, মানে তারা অনেক বেশি অপরাধী বলে আমি মনে করি, আমাকে মাফ করবেন, তিনি জামিন পেয়ে গেলেন এরকম একটা কেসে। এরপরে আর একটা দেখুন, যে উনি যাতে কাজটা না করতে পারেন, চাপ যায়, ওনার নামে একটা মিথ্যে মামলা দেওয়া হলো। আমি অ্যাডভোকেটদের সাক্ষী রেখে বলছি যে দেখুন, এই মিথ্যে মামলা যিনি করেন, যে লোকও করেন বা পুলিশ অফিসার করেন, আমাদের ইন্ডিয়ান পেনাল কোডে আগে 111 ধারা ছিল, এটা বিএনএসে 248 নম্বর ধারা হয়েছে। কিন্তু যারা এটা করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, বা তাদের বিরুদ্ধে কোনো তদন্ত চলছে বলে আমি কিছু জানি না। ওই যে পাবলিক প্রসিকিউটররা কোর্টের সামনে কেসটা ঠিক মতো রাখলেন না, যার জন্য তার জামিন হলো, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত শুরু হয়েছে এরকমও আমি শুনিনি। দেখুন, আপনাদের আলোচনা থেকে এটা উঠে চলে আসলো যে সমরেশ চক্রবর্তী দেবরাজের নাম করে তোলা তুলতেন, এবং দেবরাজের যেহেতু ক্যামাক স্ট্রিটের সঙ্গে সোজাসুজি লেনদেন ছিল, তার জন্যে কোনো ব্যবস্থা হতো না তৎকালীন পুলিশের। কিন্তু তৎকালীন পুলিশ মন্ত্রীর কাছেও তো উনি জানিয়েছিলেন। ঠিক। তো তাহলে শুধুমাত্র দেবরাজকে অ্যারেস্ট করলে হবে? তো পুলিশ মন্ত্রীকে কেন জিজ্ঞাসাবাদ অন্তত করা হবে না? তারপরে কাস্টডিতে নিয়ে কোর্টে কেন পাঠানো হবে না? যে তুমি আগে জানতে পারো না, মেনে নিলাম, কিন্তু তোমাকে যখন জানানো হলো তুমি কোনো ব্যবস্থা নেওনি কেন? এটাও তো অপরাধ। আর ধরুন যে ক্যামাক স্ট্রিটে যে পয়সা আসতো, তাকেই বা জিজ্ঞাসাবাদ করা হবে না, বা কোর্টে কেন তোলা হবে না? আমি যেটা বলতে চাইছি যে একজন দেবরাজকে ধরলে হবে না। এই দেবরাজের মতো যারা আছেন, কেউ নেপাল সীমান্ত থেকে ধরা পড়ছেন,
কেউ অন্য রাজ্যের সীমান্ত থেকে ধরা পড়ছেন, কেউ বাংলাদেশ সীমান্ত থেকে ধরা পড়ছেন, ঠিক আছে, কিন্তু আমি বলবো রাজ্যের লোক কিন্তু এই দাবার বোড়েদের অ্যারেস্ট দেখতে চাইছে না। তারা দেখতে চাইছে কবে মমতা ব্যানার্জি অ্যারেস্ট হবে, কবে অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হবে, এবং তারাই সম্পূর্ণ অপরাধ প্রক্রিয়াটা চালিয়েছেন। তো তাহলে যারা ফিল্ডে কাজ করেছেন, আমাদের অ্যাডভোকেট সাহেব হাসছেন, কিন্তু উনি এটা জানেন যে ষড়যন্ত্র করে যারা অপরাধ করায়, যারা অপরাধ করে তাদের সঙ্গে তারা সমান অপরাধী। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, মানে আমি বলছি অনির্বাণ হাসছে, আমি জানি না এটা নিয়ে তার অবস্থান কি, নিঃসন্দেহে আমরা জেনে নেব, কিন্তু খুব চিত্তাকর্ষক একটা অংশ আছে। একটা তো সত্যি এই দেবরাজ এবং অদিতি মুন্সি শুধু নির্বাচন বলে নয়, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একেবারে সাপোর্ট করছেন। কেউ বলছেন একই দলের নেতা নেত্রী, তারা তো পাবেনই। আমি দ্রুত একটা অংশ দেখাবো, তারপর কাহানি মে টুইস্ট আছে। কোথায় সেই টুইস্টটা? আজকে কুণাল ঘোষ কিন্তু একবারের জন্য এই ধরনের অভিযোগ এবং ঘটনায় দলের পাশে দাঁড়ানো যাকে বলে, দেবরাজ চক্রবর্তীর পাশে দাঁড়াননি। আমি সেটাও দেখাবো, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোটের সময় পাশে দাঁড়ানোটা একটু দেখে নিই। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে ছিল, আছে, থাকবে। তৃণমূলকে আপনি আপনার সুখে আর আনন্দে পাবেন না, কিন্তু আপনার দুঃখে আর বিপদে তৃণমূল কংগ্রেসে থাকবে। আপনার বাড়িতে যদি আগুন লাগে, ফায়ার ব্রিগেডটা নিয়ে তৃণমূল কংগ্রেস পৌঁছাবে, বিজেপিকে চোখে দেখতে পাবেন না। অভুক্তদের মুখে লকডাউনে এই দেবরাজ থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেসের সৈনিকেরা মুখে খাবার তুলে দিয়েছে, বাড়িতে খাদ্য সরবরাহ করেছে, বিজেপিকে চোখে দেখতে পাননি। আমি বলছি নজরুলদা একটা চমৎকার পয়েন্ট তুলেছে, সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি আগুন লাগে, পৌঁছানোর কথা তো দমকলের, দমকলের সঙ্গে তৃণমূল কংগ্রেস পৌঁছানোটা তো উপায় নয়। এবং দুই হচ্ছে যে আজকের ছবিটাকে কিছুটা পাল্টালো, তার কারণ এই এতগুলো অভিযোগে অভিযুক্ত দেবরাজ চক্রবর্তীর পাশে তৃণমূল কংগ্রেস কি দাঁড়ালো? এই সংশয়, এই জিজ্ঞাসার চিহ্নটা হচ্ছে কুণাল ঘোষের বক্তব্য থেকে। আমাদের খেয়াল রাখতে হবে যে রুটটা এর আগে ওই সুমিত রায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, তার পাশেও কিন্তু স্পষ্ট অন ক্যামেরা কুণাল ঘোষ দাঁড়াননি। আর আজকে দেবরাজ নিয়ে কি বলছেন দেখাবো। বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে, তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। ফেসবুক বা ওই একটা এইসব করে যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু যদি পাড়ায় পাড়ায় আমরা যদি দেখি এইভাবে তৈরি হয়েছে যে মানে বস দাদা, হ্যাঁ, এই ধরনের সমস্ত, তারপর সব মিউজিক চালিয়ে স্লো মোশনে হাঁটতে হাঁটতে, তো এইগুলো করতে গিয়ে জিনিসটাকে পুরোদস্তুর একটা অদ্ভুত শ্রেণী তৈরি হয়েছিল, একটা এলিয়েন গোছের শ্রেণী তৈরি হয়েছিল, অদ্ভুত, অন্য গ্রহ থেকে আসা, যাদের সঙ্গে যেন মাটির কোনো সম্পর্ক নেই। তারা যেন ওই সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছিলেন আর নানা রকম সব মিউজিকের সঙ্গে সঙ্গে। তা এখন সেইগুলো আমাদের পার্টির ক্ষতি হয়েছে তাতে। তা এখন সেইগুলো যখন এনজয় করেছে, তাহলে এই ধরনের অভিযোগ টভিযোগ তাদেরই সমস্ত উত্তর দিতে হবে। এই ধরনের কালচার পার্টিতে ঠিক নয়। দেখুন, আমি পরিষ্কার বলছি, দেবরাজ চক্রবর্তীর একটা প্রতিনিধিত্বমূলক ভূমিকা আছে। কেন বলছি? কতগুলো কেসে তিনি অভিযুক্ত, শুধুমাত্র এই জালিয়াতি তোলাবাজির কেসে নয়। আমি একটু অতীতচারণও করব, কিন্তু তার আগে একবার দেখাবো যে রাজনৈতিকভাবে দেবরাজ চক্রবর্তী এবং দেবরাজ চক্রবর্তীদের অবস্থানটা ঠিক কোথায় ছিল। দেখুন, রাজনৈতিক কেরিয়ার দীর্ঘ নয়, কিন্তু নিজের ফায়দা বুঝে সময়ে সময়ে দল বদলে বদলে শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বৃত্তে ঢুকে দেবরাজ চক্রবর্তী হয়ে উঠেছিলেন প্রভাবশালী। অভিযোগ, সেই প্রভাবকে কাজে লাগিয়েই পাহাড় প্রমাণ সম্পত্তির মালিক হয়ে ওঠেন বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। আমি যেটা অভিযোগ করেছিলাম, 7,000 টাকা স্যালারি, একটা এমএলএর অ্যারাউন্ড 60,000 স্যালারি, আর বাদ বাকি এদিক ওদিক মিলে 1 লাখ সামথিং এর কাছাকাছি স্যালারি। জিপ মেরিডিয়ান চলে আসছে, কোত্থেকে আসছে কেউ জানে না। 2011 সালে প্রাক্তন মন্ত্রী ও রাজারহাট গোপালপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক পূর্ণেন্দু বসুর সেক্রেটারি ছিলেন দেবরাজ চক্রবর্তী। ভোটে টিকিট না পাওয়া নিয়ে পূর্ণেন্দু বসুর সঙ্গে মনোমালিন্যের জেরে তৃণমূল ছেড়ে দেবরাজ যোগ দেন কংগ্রেসে। 2015 সালের পুরো ভোটে দেবরাজকে প্রার্থী করে কংগ্রেস। বিধাননগর পুরসভার কংগ্রেস কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন তিনি, কিন্তু কংগ্রেস প্রতীকে জিতে 6 মাসের মধ্যেই কংগ্রেস ছেড়ে দেন দেবরাজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফিরে আসেন তৃণমূলে।
সেই থেকে তৃণমূলে তিনি অভিষেক ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। 2022-এর পুরো ভোটে তৃণমূলের টিকিটে জিতে ফের কাউন্সিলর হন দেবরাজ চক্রবর্তী। বিধাননগর পুরসভার মেয়র পারিষদও করা হয় তাঁকে। উত্তর 24 পরগনা জেলার যুব তৃণমূল সভাপতি ছিলেন তিনি। শোনা যায় উত্তর 24 পরগনায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডানহাত ছিলেন দেবরাজ। দেবরাজ শুধুমাত্র সাধারণ জনগণ ব্যবসায়ীদের থেকে তোলাবাজি করতো না, তৃণমূল নেতাদের থেকেও তোলাবাজি করতো। তৃণমূল নেতাদের থেকেও টাকা তুলতো দেবরাজ। ওখান থেকে বলে দিত ক্যামাক স্ট্রিটের নির্দেশ আছে, এত টাকা দিতে হবে, পঞ্চায়েতে ভোটে লড়তে হবে, ক্যামাক স্ট্রিটের নির্দেশ এত টাকা দিতে হবে। এই টাকাগুলো তো কালেকশন করতো দেবরাজ। 2020 সালে অদিতি মুন্সির সঙ্গে বিয়ে হয় দেবরাজ চক্রবর্তীর। 21-এর বিধানসভা ভোটে রাজারহাট গোপালপুর থেকে তৃণমূলের প্রার্থী হন দেবরাজের স্ত্রী অদিতি। অভিযোগ, বিধায়ক অদিতি মুন্সি হলেও বকলমে পুরোটাই চালাতেন তার স্বামী দেবরাজ চক্রবর্তী। কেউ যদি বিপুল পরিমাণ সম্পত্তি করে থাকে তাহলে সেই সম্পত্তি কোথা থেকে এলো সেটা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জাস্টিফাই করার দায়িত্ব তার। কোনো কেসের মেরিট সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না, কারণ দেবরাজ চক্রবর্তী বা তাদের কোথায় কি সম্পত্তি আছে আমি নিজেও জানি না, সেটা বৈধ না অবৈধ আমি জানি না, আমি কেন খামোখাই নিয়ে মন্তব্য করব। এর আগে প্রাথমিক নিয়োগে দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছিল দেবরাজ চক্রবর্তীর। 2023 সালের 30শে নভেম্বর তাঁর দুটি ঠিকানায় সিবিআই তল্লাশি চালায়। 2024 সালের 25শে জানুয়ারি দেবরাজ চক্রবর্তীকে সিবিআই জিজ্ঞাসাবাদও করে। এবার রাজ্যে পালা বদলের পর তাঁকে গ্রেপ্তার করল রাজ্য পুলিশের এসটিএফ। সুকান্ত মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আমাদের ছোটবেলায় সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান মুখে মুখে ফিরত, এসো মা লক্ষ্মী বসো ঘরে। এখন শুনি সেই গান নাকি অদিতি মুন্সির গলাতে ইদানিং লোকে খুব শোনে। সে ভালো কথা, কিন্তু ঘরে মা লক্ষ্মী আনার উপায় যদি তোলাবাজি হয় তাহলে তো পুলিশ ধরবেই। গত বিশ্বকাপে 4 বছর আগে এই সময় স্ত্রীর পাশে বসে দোহায় বিশ্বকাপ ফুটবলে সব বড় বড় ম্যাচে জালে বল জড়ানো দেখছিলেন যে দেবরাজ, এবার বিশ্বকাপ চলাকালীন সে নিজেই পুলিশের জালে। আর আমার পরের বক্তা এই অভিযোগগুলো আজ থেকে নয়, লাগাতার মাসের পর মাস তুলছিল। তরুণজ্যোতি তিওয়ারি, ওর কাছে আমার প্রশ্ন থাকবে যে পুরোটাই কি রাজনৈতিক উদ্দেশ্যে আক্রমণ? মানে ভোটের ময়দানে রাজারহাট গোপালপুর কেন্দ্রের মূল প্রতিদ্বন্দ্বীকে আমায় আক্রমণ করতে হবে, দুর্নীতির অভিযোগ তুলতে হবে, নাকি সত্যি পেশায় আইনজীবী তরুণজ্যোতির হাতে এমন কোনো তথ্য প্রমাণও আছে যে আদালতে এই অভিযুক্ত স্বামী স্ত্রীকে দোষী সাব্যস্ত করা যাবে? মানে ভোটের ময়দানে করা অভিযোগ শেষ পর্যন্ত তরুণ কোর্টে দাঁড়াবে তো? সুমনদা, ফার্স্ট থিং হচ্ছে গানের কথা বললে ওই গান থেকে আরেকটা গান আজকাল বেশি চলছে, যে তোমরা কুঞ্জ সাজাও গো আমার প্রাণনাথ আসিতে পারে। প্রাণনাথ এসেছেন। যাই হোক, অভিযোগ যদি হতো, অভিযোগ যদি হতো তাহলে একটা 3-4 পাতার কমপ্লেন্ট হতো, ছেড়ে দিতাম। ভোটের আগে তো, ভোটের আগের দিন এটা মানে ইলেকশনের ভোট যেদিনকে তার আগের দিনের প্রেস কনফারেন্স করে দিলাম, তা আমার তো চ্যাপ্টার ক্লোজ ছিল। যা মাইলেজ নেওয়া নিয়ে নিয়েছিলাম, আর ছিল না, ভোটে জিতে গেছিলাম, কে দেবরাজ আমার ভেবে লাভ কী ছিল? তো না সুমনদা, 170 পাতার কমপ্লেন ছিল আমার। 170 পাতা? 170 পাতার মধ্যে টোটাল সব অ্যানেকশন নিয়ে, তার মধ্যে ডিডস অ্যানেক্স ছিল, সম্পত্তির দলিল। অদ্ভুত হয়, মজার ব্যাপার হচ্ছে এর মধ্যে অনেক কথা আছে সুমনদা, অনেক কাহিনী আছে, কথা কাহিনী মিশিয়েই আছে। মানবী পাত্র বলে এক মহিলার নামও আছে। 25/3/2026 ভোটে নমিনেশন ফাইল করার আগে এই বেশিরভাগ প্রপার্টি পাহাড় শুদ্ধ নিয়ে বিক্রি হয়ে গেল এই মানবী পাত্রর কাছে। এবার সেই টাকাগুলো কোথায় গেল তার রিফ্লেকশন অ্যাকাউন্টে নেই। টাকা এর পুরো আইটি ফাইল আমি বের করে রাখলাম, সেগুলোও দিয়েছি আমি। দেবরাজ আগে ভোটে দাঁড়িয়েছিল না, সেগুলোও দিয়েছি। সেখান থেকেও রিফ্লেকশন নেই টাকাটা আসলো কোত্থেকে। জিপ মেরিডিয়ান চলে আসলো, জিপ মেরিডিয়ান আর ফরচুনারের আসলো কোত্থেকে, টাকাটা কি তার সোর্সও কোথাও নেই। তুমি বলে না মানে রাজনৈতিক কি না, না এটা অ্যাবসলিউটলি পার্সোনাল ফাইট। কেন পার্সোনাল ফাইট বলছি আমি? আমাদের একটা ভাই ছিল, ভাইয়ের নাম প্রসেনজিৎ। 2021-এ একটা বাচ্চা ছেলে, ফুটফুটে ছেলে, বাচ্চা ছেলে মানে অ্যাডাল্ট অবভিয়াসলি, ফুটফুটে ছেলে, বাটির কর্মী। সে তার দোষ ছিল 2021-এ বিজেপি করতো। তার মা গৃহ পরিচারিকার কাজ করেন, তার বাবা হচ্ছে প্যারালাইসিস রোগী, বাড়িতেই থাকেন। তো ছেলেটা বিজেপি কেন করতো? ওকে মারতে আসবে আমার খবর পেয়েছিলাম, সেটাকে সরিয়ে দিয়েছিলাম। দিয়ে বাড়িতে ঢোকে, তখন অবস্থা কী ছিল তোমরা জানো, 21-এ বাড়িতে ঢোকে মাকে পিটায়, মুখ ফুক ফাটিয়ে দেয়। বাবা প্যারালাইসিস, বাবাকেও ছাড়েনি, বাবাকেও পিটায়। বেরোনোর পর বলে যে তোদেরকে মেরে নিয়েছি, তোদের ছেলেকে আর কিছু করবো না, নিয়ে আয়।
মা বলে রক্তাক্ত অবস্থা, ছেলেকে কিছু করবেন না তো? আমার এক ছেলে। বলেন না, দেড় লোকজন দিয়ে ছেলে আসে। পরের দিন সেই একই স্টাইল, গলায় গামছা, ছেলে বাড়ির বাইরে ঝুলছে। প্রচারে যখন আমি প্রচারে যখন আমি গেলাম, কাকিমার সাথে যখন দেখা করলাম, কাকিমার সেই মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ওনার হাজব্যান্ডও মারা গেছিলো পুত্র শোকে, কোভিডের সময় মারা গেছিলো। কোভিডে যখন ভ্যাকসিন আনতে গেছিলো কাকিমা, তার আগে অভিযোগটা দেবরাজের নামে করেছিল। বলেছিল যে দেবরাজের নামে অভিযোগ করছি যে আবার ভ্যাকসিন দিয়েছে। ওখানে ওকে লাথি মারা হয় লোকের সামনে, কিছু বলেনি। বাবা মারা যায়, কাকিমা একটাই ফাইট ছিল, তার বিচার চাই। গেলাম যখন, কাকিমা জড়িয়ে ধরে যে কান্না, ওই কান্না আমি ভুলিনি। একটা প্রতিজ্ঞা ছিল, শেষ হবে, দেখতে হবে, আইনের লড়াইটা আইনিভাবেই চলবে। তারপরে একে আমার লিগেল টিম স্ট্রং, আমাদের বন্ধুবান্ধব, তার সাথে একসাথে হোস্টেলের রুমে দিনের পর দিন কাটিয়েছি। আমাকে ফুল লিগ্যাল ব্যাকআপ তারা দিয়েছে, কারণ ভোটের সময় আমি প্রচারে ছিলাম। তাকে কাগজগুলো বের করতে বলি এবং কাগজগুলো বেরোয়। এক্সটর্শনের স্টাইল কি শুনে সুমনদা? আরেকটা অভিযোগ হয়েছে, মৃত্যুঞ্জয় খাড়া বলে এক ভদ্রলোক ছিল, ভদ্রলোকের একটা জমি ছিল, সেই জমিটা দখল করতে হবে। দখল করার জন্য আশুতোষ নন্দী, এক কাউন্সিলর, তাপস চ্যাটার্জি, এই দেবরাজ প্রেশার ক্রিয়েট করা শুরু করে তার ওপর। যখন পাচ্ছিল না, 50 লক্ষ টাকা দিতে হবে, এগুলোর সাথে নেক্সাস লাগবে তো। তো এক ইঞ্জিনিয়ার বিএমসির, তাকে ব্যবহার করা হয়। সেই গিয়ে প্রেশার ক্রিয়েট করে, সব ভেঙে দেবো, সব কেড়ে নেবো। ভদ্রলোক আলটিমেটলি হি সাকাম টু ডেথ। মৃত্যুঞ্জয় খাড়া মারা গেছেন লোকটা। আজকে আমি বলছি তরুণ, তুমি যে কটা অভিযোগ করলে প্রত্যেকটা অত্যন্ত গুরুতর, কিন্তু আমি বলছি কোর্টে প্রমাণ করতে পারবে তো? একদম পারবো, উইথ ডকুমেন্টস পারবো। আমি বলে দিচ্ছি, এই সম্রাট বড়ুয়া বা চিন্টু, তারা আরও ভালো জানবেন, চিন্টু একটা সিভিক পুলিশ ছিল। আজকে রাজারহাট গোপালপুরে অন্তত 10টা কনস্ট্রাকশন তার চলছে। কোত্থেকে আছে সুমনদা টাকাগুলো? বাগুই যারা আছে ওখানে, সরকার আছে, কেয়া দাস বলে একজন সাউথ দমদমের কাউন্সিলর আছে, বিনু মণ্ডল জল দিত, বাড়ি বাড়ি জল পৌঁছাতো, তার গাড়ি ছিল না। বিনু মণ্ডলের নামে আজকে 35টা প্রপার্টি আছে, তার প্রমাণ আমার কাছে আছে। তাপস চ্যাটার্জির খবর তো তোমরা জানোই, নতুন করে কিছু বলার নেই। আমি আবার বলছি, এগুলো না মানে ছোটোখাটো ব্যাপার না, এগুলো হিউজ ব্যাপার। দেবরাজ সময় তোমার স্টোরিটা একটু ভুল ছিল, আই শুড রেকটিফাই ইউ। দেবরাজ চক্রবর্তী পূর্ণেন্দু বসুর পিএ ছিল, রাইট? পূর্ণেন্দু বসু 2014 নাগাদ বুঝতে পারে এ সেচ দপ্তরে চাকরি চুরির গোলমাল করছে। তখন পূর্ণেন্দু বসু অভিযোগ করে, পূর্ণেন্দু বসু তখন সেচ মন্ত্রী, এক্স্যাক্টলি। পূর্ণেন্দু বসু অভিযোগ করে, কিন্তু এই যে পুরোনো কথা তখন সাবসিকুয়েন্টলি অভিযোগ করে বেরিয়ে যায়। দেবরাজের ব্রাইট ছেলে ছিল, একটা ইংরেজি ফিংরেজি লিখতে পারতো, পূর্ণেন্দু বসু তাকেই নিয়েছিল, দোলাদি রেকমেন্ডেশন ছিল। তখন অধীর চৌধুরী তাকে গ্র্যাব করে, কংগ্রেস তাকে টিকিট দেয়, সে ভোটে দাঁড়ায় এবং মঙ্গলগাথি বলে যে জায়গাটায়, ওখানে 7 নম্বর ওয়ার্ড, ওখান থেকে ও জেতার পর ওই এর পুরোনো কথা আছে না, রতন চেনে আর কিসে কি চেনে আর বললাম না। এবার তৃণমূল সেটা চিনে নিয়েছে, স্বগোত্রীয় তো, স্বজাতি ব্যাপারটা ভালো বোঝে ওরা, তো চিনে নিয়ে ওকে গ্র্যাব করে। বেল যেদিনকে মুভ হয় বিধাননগর কোর্টে, সেদিনকে ওখানকার পিপি কোনো অবজেকশন দেয়নি। পিপিকে কোশ্চেন করা হয়, তোমরাও কোশ্চেন করেছিলে যে আপনারা অবজেকশন করলেন না কেন? বলে জনপ্রতিনিধি তো, তাই তো করলাম না। জনপ্রতিনিধি বেরিয়ে তার এই প্রতিপত্তি। খালি এখানেই শেষ নয়, সৌমেন নন্দীর মামলা, আমি অবাক হয়েছিলাম, আমার দুঃখ লেগেছিলো, আমার খারাপ লেগেছিলো। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সাথে আমার পলিটিক্যাল ডিফারেন্স আছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, আমি তাকে সম্মান করি, প্রচণ্ড সম্মান করি। সৌমেন নন্দীর মামলায় ফিরদৌসদাও আছেন, ওয়ান অফ দ্য লিডিং কাউন্সিল ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তিনি জানতেন তো প্রাইমারি দুর্নীতিতে সিবিআই যখন রিপোর্ট দিয়েছে, দেবরাজের নাম জল করছিল, দেবরাজ প্রাইমারি দুর্নীতিতে আছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাইট হ্যান্ড, নট 24 পরগনাতেও কন্ট্রোল করতো। তারপরও বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যে ওই মামলার লিডিং কাউন্সিল ছিল, সে যখন দেবরাজের হয়ে দাঁড়ায়, তখন একটা প্রফেশনাল এথিক্সে বাঁধে না, যে আমি চাকরি দুর্নীতির অভিযুক্ত, দুর্নীতির যারা সাফারার তাদের হয়ে মামলা করছি, আবার একটা চাকরি চোরের হয়ে বেল করছি, মানে স্ট্রেঞ্জ। ঠিক, কিন্তু আমি বলছি তরুণ, আমি উল্টো দিক থেকে তোমার না, আমি আসছি ফিরদৌস, কিন্তু আমি বলছি সিবিআই তদন্ত করেছে একটা না, আমি দর্শকদের পরপর ধরে দেখাবো, পোস্টপোল ভায়োলেন্সের মামলায় এবং চাকরি চুরির মামলায়, দুটো ক্ষেত্রে সিবিআই সেন্ট্রাল এজেন্সি তারা কি করেছে, কেন দেবরাজ এতদিন বাইরে ছিল? অত্যন্ত খারাপ দাদা, অত্যন্ত খারাপ। তোমার প্রতিবেদনের পরের পার্টগুলো যখন আসবে আজকে, সেখান থেকেই পাওয়া যাবে। আমি তাও ক্লু টেনে নিয়ে একটু বলে দিচ্ছি। সিবিআই অত্যন্ত খারাপ তদন্ত করেছে, ফ্যাক্ট, কোনো ভুল নেই। সিবিআই কে ডিফেন্ড করার দায়িত্ব আমার নেই না, কিন্তু তার মানে দেবরাজ কি এত প্রভাবশালী যে সিবিআই কে ম্যানেজ করেছে? আসছি, অভয়ার কেসে তো সিবিআই তদন্ত করতে চেয়েছিল, পারেনি তো। ফরেনসিক নিয়ে
যে অভিযোগের চিঠি আজকে কাকিমার কাছে গেছে, দেখেছি তো আমরা। হ্যাঁ, ভিসেরা, এই Exactly. অনুষ্ঠানে আরো Same details জিনিস দেখাবো। তো হয়েছে, পুলিশ তো সেম ভাবে ম্যানুপুলেট করেছে, প্রত্যেকটা জায়গায় ম্যানুপুলেশন হয়েছে। সরকার যখন পশ্চিমবঙ্গে ছিল, পুলিশ প্রশাসন যখন ছিল, কি হয়েছে আমরা জানি। বাকিবুড়ের কেস আমাদের মনে নেই? বেশ, বাকিবুড়ের ফিরদৌস কিছু কেস বলছিলেন। হ্যাঁ। দেখুন, আমি প্রথমে বলি, সৌমেন নন্দীর মামলায় বহুজন অভিযুক্ত এবং এখনো পর্যন্ত 4th সাপ্লিমেন্টারি চার্জশিট পড়েছে এবং বহুজনের অভিযুক্ত। এখনো অনেকের ভয়েস স্যাম্পলিং টেস্ট আসতে এখনো সময় লাগবে, কিন্তু সময় লাগলেও আলটিমেট যদি সঠিকভাবে তদন্ত হয়, আমি মনে করি বহুজন জেলে যাবেন। হ্যাঁ, কিন্তু এই বিকাশবাবু যে মামলায়, যেহেতু এই মামলায় আমিও ছিলাম, কারণ ওই মামলাটি মূলত আমারই মামলা, ফলে সেই মামলার সঙ্গে সম্ভবত এই যে মামলায় বিকাশবাবু অ্যাপিয়ার করেছে, এই মামলার কোনো প্রকার সম্পর্ক নেই আমার যতটুকু জানা। যাই হোক, আছে চাকরি চুরির খবর। যাই হোক, আমি যেটা আমি শুনেছি, কারণ আমি ওই মামলায়, দেবরাজের মামলায় যেহেতু আমি অ্যাপিয়ার করিনি বা মামলার বিষয়বস্তু জানি না, ইভেন আমি এই শোয়ের আগে কিছুক্ষণ আগেই আমি তরুণজ্যোতির কাছ থেকে এফআইআর গুলো বলো, এফআইআর গুলো একটু দাও তো দেখি যে কি বেসিক্যালি অভিযোগ আছে। তার কারণ হচ্ছে এর শুধু এই যে চাকরি দুর্নীতির মামলায় শুধু তো দেবরাজ একা অভিযুক্ত ছিল, বহুজন, এবং শুধু তাই না, দেখুন এই চাকরি দুর্নীতির মামলায় তদন্ত করার জন্য এটা সকলে জেনে রাখা এবং বুঝে রাখা উচিত, যারা তদন্ত করছিলেন সেই তদন্তকারী আধিকারিকদের বিরুদ্ধে সেই সময়ে যারা সরকারে ছিল, অর্থাৎ তৃণমূল সরকারের পুলিশ, তারা মিথ্যা মামলা দিচ্ছিল থানায় ডেকে রীতিমতো। হ্যাঁ, অবশ্যই। এবং শুধু তাই না, আদালত সেই সময় কলকাতা হাইকোর্ট সেই সময় মামলা হয় কলকাতা হাইকোর্টে, সেই সময় কলকাতা হাইকোর্ট প্রোটেকশন দিয়েছিল এবং সেই অর্ডার ওদেরকে এই তদন্ত চলাকালীন কোনো আধিকারিককে বিরক্ত করা যাবে না, কোর্টের নির্দেশ ছাড়া কাউকে ডাকা যাবে না এবং গ্রেফতার করা যাবে না। ফলে ভাবতে পারছেন, মানে এতটা প্রভাবশালী দেবরাজ, যে দেবরাজ এবং দেবরাজদের বাঁচাতে যে এজেন্সির তদন্তকারী অফিসাররা তদন্ত করছে, তাদের তৎকালীন রাজ্য সরকারের রোষানলে পড়তে হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এবং কলকাতা হাইকোর্টকে তাদের প্রোটেক্ট করতে হচ্ছে, তাদের রক্ষা কবচ দিতে হচ্ছে। ভাবতে পারেন কোথায় পৌঁছেছিল। আমি অবশ্যই অনির্বাণের কাছে আসবো, কিন্তু তার আগে দ্রুত আপনাদের সামনে যেটা রাখবো সেটা হচ্ছে, প্রভাবশালী তো বটেই, নয়তো বেঙ্গল পুলিশের এসটিএফ, যাদের দক্ষতা নিয়ে সচরাচর বিরোধীরাও প্রশ্ন তোলে না, তাদের রীতিমতো ঘোল খাইয়ে ছাড়ছিল এই গত কয়েকদিন ধরে এই দেবরাজ চক্রবর্তী। কিভাবে ধরা পড়লো ওই মুড়ি থেকে চুরির অভিযোগে অভিযুক্ত নায়ক, দেখুন। একটা পুরসভার প্রাক্তন কাউন্সিলর, অভিযোগ তার সম্পত্তি হাজার হাজার কোটি টাকার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ, বাগুইয়াটি এলাকায় কার্যত তোলাবাজির রাজত্ব কায়েম করেছিলেন তিনি। জুতোর ভেতরে, অমুকের ভেতরে টাকা হাতে ধরে দিতাম, ভর চটে টাকা চাইতো এবং বলছে দেবরাজদা পাঠিয়েছে, দেবরাজদা পাঠিয়েছে টাকা, বলছে তোমার তাহলে ছেলেকে পাওয়া যাবে না, আমি শাস্তিও। বুধবার রাতে দেবরাজ চক্রবর্তীকে রাজ্য পুলিশের এসটিএফ পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে গ্রেপ্তার করে। সেই গ্রেপ্তারিও হয় রীতিমতো ফিল্মি কায়দায়। হাইকোর্টে আগাম জামিন না পেয়ে গা ঢাকা দিয়েছিলেন দেবরাজ চক্রবর্তী। পুলিশের নজর এড়াতে বারবার পাল্টাচ্ছিলেন আস্তানা, এমনকি পাড়ি দিয়েছিলেন ভিন রাজ্যেও। পুলিশ সূত্রে খবর, কলকাতা ছেড়ে প্রথমে কালিম্পংয়ে নিজের রিসর্টে গা ঢাকা দেন দেবরাজ চক্রবর্তী। এরপর বারবার ডেরা বদলাতে থাকেন তিনি। কালিম্পং থেকে চলে যান ডুয়ার্সে, সেখানে কয়েকটা দিন কাটিয়ে আস্তানা গাড়েন ঝাড়খণ্ডের মুড়িতে বন্ধুর রিসর্টে। পুলিশ সূত্রে দাবি, টাওয়ার লোকেশন এড়াতে নিজের মোবাইল ফোন বন্ধ রেখেছিলেন দেবরাজ চক্রবর্তী। যদিও তাকে ধরিয়ে দেয় বন্ধুর মোবাইল ফোনের টাওয়ার লোকেশন, সেটা ট্র্যাক করেই মেলে বাগুইয়াটির দাপুটে তৃণমূল নেতার হদিশ। বুধবার সন্ধে নাটকীয়ভাবে সেই রিসর্টে পৌঁছে দরজায় নক করেন এসটিএফ এর অফিসাররা। দরজা খুলতেই গ্রেপ্তার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। ডাকাত ধরা পড়েছে, যে ডাকাত এতকাল লোকজনকে জ্বালিয়ে মারলো, সে ডাকাত ধরা পড়েছে। বৃহস্পতিবার ভোর 5টা নাগাদ ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফিরিয়ে আনার পর বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন মেয়র পারিষদকে তোলা হয় বারাসাত আদালতে। সেখানে দেবরাজ চক্রবর্তীকে আনতেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীদের একাংশ। আদালত চত্বরে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামীকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম।
এই মুহূর্তে দেবরাজের গাড়ি লক্ষ্য করে ডিম বৃষ্টি শুরু হয়ে গেছে। ডিম বৃষ্টি হয় যখন দেবরাজ চক্রবর্তীকে কোর্ট লকআপে নিয়ে আসা হয়, একেবারে পুলিশের পক্ষ থেকে গাড়ি লকআপের সামনে নিয়ে আসা হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ, শান্তনু ছবিটা দেখাচ্ছে যে আদালত চত্বরে কোর্ট লকআপে নিয়ে আসার সময় ডিম বৃষ্টি শুরু হয়। ডিম অবশ্যই ছড়াইছে, অনেক লোকের অর্থ খেয়েছে, এবার ওকে একটু ডিম খাওয়ানোর দরকার ছিল। ধৃত দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি, প্রতারণা, আর্থিকভাবে বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক ষড়যন্ত্র, প্রাতিষ্ঠানিক অপরাধের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। আজকে আমাদের স্টেটের তরফে 10 দিনের পিসি পেয়ার ছিল, 7 দিন কোর্ট অ্যালাউ করেছে। সিন্ডিকেট ক্রাইম যেটা আছে, যেটা লাইফ আর যাবজ্জীবন পর্যন্ত আছে, তো এখন তদন্ত চলছে। বুধবার তাকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বারাসাত আদালত। পুলিশ সূত্রে খবর, 18 জুন দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে মূল অভিযোগকারী প্রমোটারের গোপন জবানবন্দি নেওয়া হবে। অভিযোগটা আমার কাস্টমার বন্ধ করে দেওয়ার পরে কাজটা বন্ধ রাখুন, 30 লাখ টাকা সেটেলমেন্ট হয়েছে। দেবরাজ টাকা নিয়েছে, ওনার বাড়িতে গিয়ে দিয়েছে। দেবরাজ চক্রবর্তীর গ্রেপ্তারের পর বুধবার রাতেই বাজি পটকা ফাটিয়ে চলে সেলিব্রেশন। বৃহস্পতিবার সকালে ব্যান্ড পার্টি নিয়ে পথে নামেন এলাকার বিজেপি কর্মীদের একাংশ। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, সুকান্ত মুখোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, ওটিটির দুনিয়ায় সর্বকালের সবথেকে জনপ্রিয় সিরিজের মধ্যে নিঃসন্দেহে জায়গা করে নেবে ওয়েব সিরিজ পঞ্চায়েত। ওই পঞ্চায়েতে প্রধানপতি সেই ব্রিজভূষণ পাণ্ডের কথা আপনাদের মনে আছে? নামেই প্রধান ছিলেন স্ত্রী, আসলে যাবতীয় কাজ করতেন ওই প্রধানপতি। ঠিক যেমন রাজারহাট গোপালপুরে বহু ভোটারের অভিযোগ, অদিতি মুন্সি বিধায়ক, কিন্তু নামেই তিনি জাস্ট শো অফ। পেছন থেকে আটঘাট বেঁধে, রেড চার্ট বেঁধে তোলাবাজি করতো এই দেবরাজ। শুধু দেবরাজ নয়, গোটা রাজ্যে জেলায় জেলায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া শুধু পুরপিতাদের সংখ্যা, আমি যদি শুধু পুরপিতাদের ধরি, 1/2 সেঞ্চুরি পার করে গেছে। শুধু 2টো পুরসভাতেই 18, কলকাতা পুরসভার 12 জন কাউন্সিলর তোলাবাজির অভিযোগে গ্রেফতার। আর সমরেশ চক্রবর্তী সহ বিধানসভা পুরসভার ওই যারা অভিযুক্ত, এরম 6 জন কাউন্সিলর এখন তোলাবাজির অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। আমি বলছি, সবথেকে মজার কথা, বেশিরভাগ কিন্তু তৃণমূল আমলে হওয়া অভিযোগ। আমার হাতে অসংখ্য এফআইআর আছে, এই সবগুলো হচ্ছে দেবরাজের বিরুদ্ধে। বিনয় কুমার সিং, ননীগোপাল সাহা, অজস্র, প্রীতম সরকার, চন্দ্রমৌলি মিশ্র ইত্যাদি ইত্যাদি। আমি বলছি এইগুলো কিন্তু কোনোটা 4 মের পরে হওয়া নয়, তার আগে থেকে। অর্থাৎ তৃণমূল জামানায় অভিযোগ থানায় জমা পড়লে কি হতো, কিশোরবাবু এই অনুষ্ঠানের শুরুতেই দেখিয়েছে। এর পরের বক্তা অনির্বাণের কাছে আমার একটাই প্রশ্ন থাকবে, যে ব্যবস্থা তৃণমূল আমলে হয়নি কেন? তদন্ত হলো, তারপরে দেখা গেল না, একেবারে ধোয়া তুলসী পাতা কাউন্সিলর, সব অভিযোগ মিথ্যে। অবশ্যই কাউন্সিলর ছাড়া পেলেন, মিথ্যে অভিযোগ করার জন্য মামলা দায়ের হলো, তাও তো হয়নি। শুধুমাত্র অভিযোগগুলো পুলিশে থানায় জমা পড়েছে, কোনো অ্যাকশন হয়নি। পুলিশ তৃণমূলের, সরকার তৃণমূলের, দল তৃণমূল বলে অ্যাকশন হয়নি। দেখুন, এখানে নির্দিষ্টভাবে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কি কি অভিযোগ, কি কি এফআইআর ছিল, বা সমরেশ চক্রবর্তী যার কথা বলছিলেন, একটু আগে আপনার একটা ভিডিও দেখাচ্ছিলেন, সেই ভিডিওটা পুরোটা দেখালে বোধ হয়, আমার যদি খুব ভুল না হয়, সেখানে প্রমোটার মহাশয় নিজেই বলেছিলেন যে আমার মনে হয় না দেবরাজের সঙ্গে যুক্ত এই জাতীয় কিছু কনভারসেশন সেখানে ছিল। বাট এনিওয়ে, এক্ষেত্রে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যা অভিযোগ আছে, সম্পত্তি, হিসাব বহির্ভূত সম্পত্তি ইত্যাদি, তার নির্দিষ্ট তদন্ত হওয়া, এই নিয়ে কোনো সন্দেহ নেই যে তদন্ত হওয়াটা উচিত, সেটা উচিত নিয়ে কোনো সন্দেহ নেই। সেই উচিত কাজটা তোমাদের আমলে হলো না কেন? ধরে নিন সেই আমলে যেটা হয়নি, সে সময়কার পুলিশ প্রশাসন, দেবরাজ চক্রবর্তী তিনি কন্ট্রোল করতেন বলে হয়নি, অন্যায় হয়েছিল, আমি ধরে নিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, দেবরাজ চক্রবর্তী কি ভালো তৃণমূল বা মুচলেকা তৃণমূল হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়ার সময়টা যথেষ্ট পাননি বলে গ্রেপ্তার হয়ে গেলেন? উনি কি যদি বাই চান্স সেই প্রক্রিয়াটার মধ্যে দিয়ে চলে যেতে পারতেন, তাহলে কি গ্রেপ্তারিটা এড়িয়ে আজকেই হয়তো শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিংয়ে বসতেন? কারণ তার সঙ্গে আমরা যেসব কাউন্সিলর, কেএমসি হোক, অন্যান্য পুরসভার হোক, যাদের আমরা মিটিংয়ে দেখেছি, তাদের বিরুদ্ধেই, তরুণ না হোক অন্যান্য বিজেপি নেতারা এই ধরনের অভিযোগ কি এর আগে করেনি? যদি আমি খুব ভুল না হয়ে থাকি, একের পর এক কাউন্সিলরের বিরুদ্ধে, একদম আমি এখানে তোমার সঙ্গে একমত। স্পেসিফিক যে অভিযোগ দেবরাজের বিরুদ্ধে করা হচ্ছে, প্রায় সেই অভিযোগই যাদের বিরুদ্ধে করতেন, তারা যে মুহূর্তে মুচলেকা তৃণমূল হয়ে গেল, সঙ্গে সঙ্গে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ে বসে যাচ্ছে। দেখুন, কারো গ্রেপ্তার হওয়াটাই ইটসেলফ তার অভিযোগের প্রমাণ নয়, কিন্তু এই ধরনের গ্রেপ্তারি সিবিআই, ইডি এবং এখন বিজেপির রাজ্য পুলিশের হাত ধরে আমরা যেটা দেখছি, আপনি আমাকে একটা মামলা বলুন যে মামলার একটা লজিক্যাল কনক্লুশন, কালমিনেশন আমরা আজ অব্দি দেখতে পেয়েছি। আচ্ছা, এখন না হয় বিজেপির রাজ্য পুলিশ এসছে, ঠিক আছে, এখন সেটা হবে না। প্রায় 12-13 বছর ধরে সিবিআই, ইডির হাতে যে কটা মামলা শুরু হয়েছে তদন্ত, একটারও এখন অব্দি ট্রায়াল শুরু হয়েছে।
আমি বাকি সব ছেড়ে দিলাম, একটারও ট্রায়াল শুরু হয়নি। আজকে তরুণ এখানে বসে যেটা অনির্বাণ, বলছেন যে- আমি পার্টলি তোমার সঙ্গে এগ্রি করছি, কিন্তু তুমি এটাও বলো যে একটা তদন্তের আইও থেকে শুরু করে যে তদন্তকারীরা করছে তাদের বিরুদ্ধে রাজ্য সরকার অন্য কেস দিয়ে ডাকছে, এটাও তো কোনো সভ্য সমাজে হয় না। বুঝলাম, এটা আইনের শাসন যেখানে সেখানে হয় না। তাহলে ইডি সিবিআই এর আধিকারিকরা ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে, এটাও তো সভ্য সমাজে হওয়ার একদম কথা না। আমি বলছি যে এটা তো তোমার প্রশংসা করা উচিত যে অন্তত সিবিআই বা ইডি বা সেন্ট্রাল এজেন্সি দেখছে না, তারা ধরে অপরাধ করলে ধরে ঘেঁটি ধরে গারদে ঢোকাচ্ছে। মানে দাঁড়ালো যে সিবিআই বা ইডি তারা তদন্ত যে আদৌ ঠিকভাবে করে কি করে না সেই নিয়ে প্রশ্ন। তাহলে তুমি কি বলবে যখন বালি কয়লায় অভিযুক্ত সরাসরি পুলিশ অফিসারদের ডাকতে হচ্ছে, এখন তো মানে চার্জশিটেড নামও আছে, জেল খাটছে, আমি বলছি এ তো এই রাজ্যেও হয়েছে। না ডাকা উচিত তো, আমি বলছি দেখুন পুলিশ সে যে ডাকা উচিত তো বটেই, কিন্তু ধরার উচিত কার? রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ছিল না? ঠিক কথা, আমি ধরে নিলাম যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ফেল করেছিল বলেই তো সিবিআই। তাহলে যে সিবিআই 14 বছর ধরে একটা চিটফান্ড মামলা চার্জশিট ফাইনাল দিতে পারে না, তাকে নিয়ে আমরা প্রশ্ন তুলবো না? আজকে নজরুল স্যার একটা খুব ভালো কথা বললেন, নজরুল একটা খুব ভালো কথা বললেন যে পুলিশ মন্ত্রী জানার পরেও কিছু করেননি, তাই তার গ্রেপ্তার হওয়া উচিত। আচ্ছা, সিবিআই মন্ত্রী জানার পরেও তো কিছু করেননি, অভয়ের মা তো সিবিআই মন্ত্রী অর্থাৎ প্রধানমন্ত্রী, তাকেও চিঠি লিখে জানিয়েছিলেন যে সিবিআই ভালো কাজ করছে না, তিনি জানার পরেও যে কিছু করেননি, তাহলে তারও কি গ্রেপ্তার হওয়া উচিত না নজরুল্লাহ? বলুন, উচিত বলুন উত্তর দিয়ে। সিবিআই এর কাজটা সেটাও কিন্তু কতটা কঠিন হয়েছে আমি আরজিকর পার্টে তা নিয়ে আলোচনা করবো। তরুণ, একটা খুব ফেমাস বই বিফোর মেমোরি ফেডস ফার্লি এস নারিম্যানের একটা বিখ্যাত কোট হচ্ছে, আমি যখন কম বয়স, when I was young my success rate was 100%, but now my success rate is hardly 2 to 3%. কেন বলো তো? এটা তুমি নারিম্যানকে কি বলবেন? খুব খারাপ আইনজীবী হয়ে গেলেন পরের দিকে না? কেন তার সাকসেস রেট 2 to 3%? পুরো ইন্ডিয়া যেগুলোকে না বলতো হবে না, সেখানে 2 থেকে 3%। সিবিআইয়ের কাছে কোনগুলো যায়? যে মামলাগুলো ইজি নয়। চিটফান্ড নিয়ে বললাম, আমি গ্রেটফুল, থ্যাংক ইউ ভাই চিটফান্ড নিয়ে বলার জন্য। সুমনদা, চিটফান্ডের কাগজ হ্যান্ড ওভার হচ্ছে না, সিজার লিস্টে যেগুলো ছিল সেগুলো পায়নি। সিবিআইকে 17টা অ্যাপ্লিকেশন মুভ করতে হচ্ছে সুপ্রিম কোর্টে। রাজীব কুমার আজকে এমপি, কিন্তু রাজীব কুমার কাগজগুলো দেয়নি, লাল ডায়েরি আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি। অভয়ার কেস সেম, প্রত্যেকটা ইস্যু সেম। বাকিবুর রেশন, বাকিবুরের প্রথম মামলা, এটা প্রথম মামলাটা সেম। বারবার রাজ্য পুলিশ যা কাজ করেছে, তৃণমূলের ক্যাডাররা তো মানে ওদের ডেডিকেটেড ছিল না। রাজ্য পুলিশ তোমাদের এর পরে আসুক, এই কথা দিচ্ছি, আইনজীবী তরুণজয়ী তিওয়ারি আবার কোর্টে যাবে না। ভাই একটা কথা বলি, শুধু তাই না, এই সিবিআই যে কনসেন্ট ছিল স্টেটের পক্ষ থেকে, জেনারেল কনসেন্ট, সেটা উইথড্র করা হয়েছিল। শুধু তাই না, তরুণ জ্যোতি নিজে বলছেন লাল ডায়েরির কথা, আমি সেগুলো ছেড়ে দিলাম। এই যে কাশ্মীরে অ্যারেস্ট হওয়ার পর যে পেন ড্রাইভ ছিল বা কম্পিউটার ছিল সেগুলো যে গায়েব করেছে, এগুলো তো অপরাধ। তো রাজীব কুমার তখন মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী ছিল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি, কিন্তু অপরাধগুলো তো আছে। তরুণ জ্যোতিদের এখন পুলিশ মন্ত্রী, তো রাজীব কুমারের মধ্যে কেস করে এখন রাজীব কুমারকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? চিটফান্ডের কথা বললো, সিবিআই রাজ্য পুলিশের জন্য কিছু করতে পারেনি, ইডি করতে পারেনি। আচ্ছা, সুদীপ ব্যানার্জিকে যারা অ্যারেস্ট করেছিল তারা নিশ্চয়ই কিছু প্রমাণ পেয়েছিল বলে করেছিল। সে সুদীপ ব্যানার্জির সঙ্গে আজকে অমিত শাহ বসে মিটিং করছে, আপনার মনে হয় তার বিরুদ্ধে এরপরে আর কোনো ব্যবস্থা হবে? যাদের এনসিপি না 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 ভালো খারাপ আমি জানি না, তুমি বলো, তুমি বলো এনসিপিআই কেমন পারে, এনসিপিআই কেমন পারে, আমার কি জানি? সুদীপ ব্যানার্জি এত ভালো ছিল, এনসিপিআই নেতা তোমার নেতার সঙ্গে বসে মিটিং ভালো ছিল, তুমি আমাকে বলো আমরা জেলে পাঠিয়ে আজ বৃতপত্র পাঠিয়েছিলে জেলে, বৃতপত্র কথা বলো না, যাকে জেলে পাঠিয়েছিলে তুমি বলো যে আগেও ভালো ছিল খারাপ ছিল, তোমার নেতার সঙ্গে মিটিং আগে খারাপ ছিল, তারা খুব খারাপ ছিল, ভোট দেবে না তো, পার্লামেন্টে ভোট দেবে না, আগে বলো না পার্লামেন্টে ভোট দেবে না, তোমার নেতাকে বলতে বলো এটা সামনে আবার সেই পরশুরামের ভূষণ্ডির মাঠের শেষ দৃশ্য হয়ে যাচ্ছে। কে আগে কোথায় ছিল এবং এখন কোথায়, বা এই জন্মের স্ত্রী আগের জন্মের স্বামীর পেছনে দৌড়চ্ছে, আমি ওদিকে যাচ্ছি না। কিন্তু অবশ্যই এই অনুষ্ঠানেই আপনাদের দেখাবো ঋতব্রত শিবির আজকে কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে দিল্লিতে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আরও 9 জন বিধায়ক তারা গিয়ে দেখা করলেন। তার একটা বিরাট রাজনৈতিক তাৎপর্য আছে। কিন্তু এখন যেটা দেখাবো সেটা হচ্ছে স্ত্রী ভাগ্যে ধন।
অনেকে রসিকতা করে বলতেই পারে। অদিতি মুন্সি, তিনি কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন, তার শিশু সন্তানের কথা বিবেচনা করে কলকাতা হাইকোর্ট তাকে একটা রিলিফ দিয়েছিল। কি সেটা, অভিযোগ কি মামলা, বিস্তারিত দেখাবো এখানেই। সেই জায়গায় এখানে 45,000 টাকা 40,000 টাকা নেওয়া হতো, সব কাটাতে দেবরাজের হাত ছিল। জালে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর স্বামী, স্ক্যানারে তৃণমূলের প্রাক্তন বিধায়ক স্ত্রী, তোলাবাজি, প্রতারণা, হুমকি সহ একাধিক অভিযোগে বুধবার রাতে পুরুলিয়া ঝাড়খণ্ড সীমানা থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের এসটিএফ। আর স্বামীর গ্রেপ্তারির দিনেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন দেবরাজের স্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। বাড়িতে গিয়ে তার কাছে একাধিক বিষয় জানতে চান বাগুইয়াতি থানার মহিলা পুলিশ অফিসাররা। সূত্রের খবর, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির কাছে জানতে চাওয়া হয় দেবরাজ চক্রবর্তীর নামে অভিযোগের পাহাড়ের বিষয় কি কিছুই জানতেন না তিনি। বাড়ি ছেড়ে স্বামী কোথায় ঢাকা দিয়েছিলেন তা কি তার অজানা ছিল? 2021 সাল থেকে 2026 সাল পর্যন্ত প্রায় 5 বছর রাজারহাট গোপালপুরের বিধায়িকা ছিলেন অদিতি মুন্সি। গ্রেফতারের আগে পর্যন্ত দেবরাজ কোথায় ছিলেন, কোথায় তিনি পালিয়ে গিয়েছিলেন, এই বিষয়েও তাকে পরিষ্কারভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও পুলিশ সূত্রের খবর যেটা জানা যাচ্ছে যে তিনি কোনো প্রশ্নেরই উত্তর সন্তোষজনক দেননি। পুলিশ সূত্রে দাবি, তারা বুঝতে চাইছেন স্বামী দুর্নীতি চক্রের সঙ্গে জড়িয়ে রয়েছেন অদিতি মুন্সিও। তাকে সামনে রেখেই কি দেবরাজ দুর্নীতি সাম্রাজ্য তৈরি করেছিলেন? যাদের বিরুদ্ধে এরকম হেনিয়াস ক্রাইমের অভিযোগ আছে, যাদের তোলা তুলেছিল, যারা বিভিন্ন সময় মানুষের উপরে অত্যাচার করেছে, তারা গ্রেপ্তার হবেন যদি তারা আইনকে এড়াতে চান। তার থেকে ভালো যে তারা যদি সময় মতন হাজিরা দিতেন কিংবা আদালতে আত্মসমর্পণ করতেন, তাহলে এই অসুবিধেগুলো তাদের হয়তো পোয়াতে হতো না। কেউ দেখা করতে চাইছেন না, পালিয়ে বেড়াচ্ছেন, কাউকে নাকি 100টা মোবাইল ফোনের কানেকশনকে ট্র্যাক করে পুরুলিয়া থেকে ধরতে হচ্ছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির নির্বাচনী হলফনামায় তথ্য গোপন বা অসম্পূর্ণ তথ্য দেবার মতো গুরুতর অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দেবরাজ এমনি ঠান্ডা ছেলে, ওর স্ত্রী খুব ভালো কীর্তন গান, কুঞ্জ সাজিয়ে রাখা টাকা গান। যে অভিযোগগুলো আসছে বিপুল পরিমাণ অবৈধ সম্পত্তি, সেটা আমরা কি করে ডিফেন্ড করবো? আমি জানি নাকি তার সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক আছে? সম্প্রতি গ্রেপ্তারি এড়াতে আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে গেছিলেন দেবরাজ চক্রবর্তী এবং তার স্ত্রী, প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। শিশু সন্তানের কারণে শুধু অদিতি মুন্সির আগাম জামিন মঞ্জুর করে আদালত। তবে সওয়াল জবাব পর্বে রাজ্য সরকারের তরফে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার প্রশ্ন তোলেন, শেষ 5 বছরে দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সির আয় 1 কোটি টাকা, আর গাড়ি কিনেছেন 60 থেকে 70 লাখের। এটা কিভাবে সম্ভব? এবার স্বামীর গ্রেপ্তারের পর পুলিশের নজরে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। সুকান্ত মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।